এই কোষের প্রকারভেদটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখি এখান থেকে কি কি পড়তে হবে, কেন পড়তে হবে, কোন জায়গায় কি আসবে। তো কোষের প্রকারভেদ, আমরা কোষকে কয় ভাগে ভাগ করতে পারি, কিভাবে ভাগ করতে পারি, এগুলো পড়ার আগে আমি একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন দেখাবো। এখান থেকে পরীক্ষায় সরাসরি হয়তো প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু এই বেসিকটা কাজে লাগে আমাকে এই পুরো চ্যাপ্টারটা পড়তে হবে, এবং এই পুরো চ্যাপ্টারটা পড়তে আমার কাছে সহজ হবে। ইভেন দো এই বেসিকটা কাজে লাগে আমাকে পুরো বায়োলজি শেষ করতে হবে। এই যে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন, তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন আমি দেখে আসি। ধরলাম এটা হচ্ছে একটা আমার আদর্শ উদ্ভিদ কোষ। তাহলে উদ্ভিদ কোষের বাইরে, আপনার বডির বাইরে একটা আবরণ আছে, সেই আবরণটা কি? স্কিন বা ত্বক। সেম ওয়েতে উদ্ভিদ কোষের বাইরে একটা আবরণ আছে, সেই আবরণটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। কি? সেল ওয়াল বা কোষ প্রাচীর। সেল ওয়াল বা কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীরের ভিতরে যা আছে, যাই থাকুক না কেন, সব কিছুকে আমরা একসাথে বলতেছি প্রোটোপ্লাস্ট। কি বলতেছি? প্রোটোপ্লাস্ট। এখন প্রো মানে কি? আদি, প্লাস্ট মানে সংগঠন অবস্থা, মানে আদি সংগঠন অবস্থা। কোষটা আদি অবস্থায় যেভাবে আছে। তো এই প্রোটোপ্লাস্টের মূলত দুইটা অংশ, একটা হচ্ছে সজীব অংশ অর্থাৎ জীবিত, আরেকটা অংশ হচ্ছে নির্জীব অংশ। এই নির্জীব অংশের মধ্যে কি কি থাকতে পারে? কোষের সঞ্চিত খাদ্য থাকতে পারে। কোষের সঞ্চিত খাদ্য নরমালি 3 ধরনের: কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। তো পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি কোষের সঞ্চিত খাদ্য নয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তারপর এখানে হরমোন দিয়ে দিতে পারে। হরমোন কিন্তু সঞ্চয়িত খাদ্য না, ঠিক আছে? হরমোন হচ্ছে কোষের নিঃসৃত পদার্থ। তো কোন এইগুলো হচ্ছে আবুল হাসান স্যারের বইয়ের 6 থেকে 7 নম্বর পেজে আপনারা পাবেন। ওইখানে একটা আদর্শ উদ্ভিদ কোষের যে গঠন, এই গঠনের মধ্যে ছক দেওয়া আছে, একটা ফ্লোচার্ট দেওয়া আছে। সেই ফ্লোচার্টটা আগে পড়তে হবে। আমাদের বইগুলো বা টেক্সট বুকগুলো এমনভাবে লেখা, আগের টপিকটা পরে দেওয়া, পরের টপিকটা আগে দেওয়া। এটাকে যদি না গুছায় নিয়ে আসা যায় তাহলে পড়াটা বুঝতে কষ্ট হয়। দ্যাটস ওয়াই আমি হয়তো আগের পেজের পড়া পরে নিয়ে যেতে পারি, পরের পেজের পর আগে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য, যাতে আপনি ইজিলি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো যা বলতেছিলাম, এই কোষ প্রাচীরের ভিতর যা আছে সব কিছুকে একসাথে আমরা বলি প্রোটোপ্লাস্ট। সেই প্রোটোপ্লাস্টের দুইটা অংশ, একটা হচ্ছে নির্জীব আর একটা হচ্ছে সজীব। সেই সজীব অংশটাকে বলি আমরা প্রোটোপ্লাজম। কি বলি? প্রোটোপ্লাজম বলি। নির্জীব অংশ নিয়ে আমি আপাতত আলোচনা করতেছি না, সেটা সেই ফ্লোচার্টের মধ্যেই পাবেন। সেখান থেকে ফ্লোচার্ট থেকে কি পড়বেন? ফ্লোচার্ট থেকে পড়বেন হচ্ছে এটা, যে নিচের কোনটা উদ্ভিদের নিঃসৃত পদার্থ নয় আদর্শ উদ্ভিদ কোষের, নিচের কোনটা উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য নয়। প্রশ্নের প্যাটার্নটা এইভাবে আসবে। তাহলে সঞ্চিত খাদ্যের যে 3টা খাদ্য আছে, লিস্টটা আপনাকে মুখস্থ করতে হবে। কি কি নিঃসৃত পদার্থ আছে, সেই পদার্থের লিস্টটা মুখস্থ করতে হবে। প্রশ্নটা ওইভাবেই আসবে, যে কোনটা সঞ্চিত খাদ্য নয়, কোনটা নিঃসৃত পদার্থ নয়। তো সেই সজীব অংশের নাম কি? সেই সজীব অংশের নাম হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম টপিকটা আবার কোষ প্রাচীরের পরে আলোচনা করা আছে। আপনার আবুল হাসান স্যারের টেক্সট বইয়ে কোষ প্রাচীরের পরে আলোচনা করা আছে। তো সেই প্রোটোপ্লাজম টপিকটা যখন আপনি পড়বেন, তো পড়ার পর এখানে বেশ কিছু ইনফরমেশন পাবেন, যেগুলো ওইখানে পড়তে হবে, এবং বইয়ের মধ্যে দাগানো থাকবে। যেই লিঙ্কটা আপনি পাবেন পিডিএফের আমাদের কাছ থেকে, বা আপনি আমার কথা শুনে ওইখানে এখন মার্ক করে ফেলতে পারেন। এখানে একটা অপশন আছে এরকম, যে প্রোটোপ্লাজমে 70 থেকে 90% পানি থাকে। আচ্ছা, ধরেন একটা জিনিসের 90% পানি, তাহলে এটা তো বলা যায় প্রায় মোস্ট অফ দ্য পোর্শনই পানি। তাহলে বা পানির অপর নাম কেন জীবন বলা হয়? কারণ আপনার যে লাইফ, আপনার লাইফ আলটিমেটলি কি নিয়ে গঠিত? জীবদেহের গাঠনিক কোষ। তাহলে আপনার বডি কিন্তু অসংখ্য কোষ নিয়ে গঠিত, আমার বডি কিন্তু অসংখ্য কোষ নিয়ে গঠিত। এখন একটা কোষের মধ্যে 90 ভাগই পানি থাকতেছে, তাহলে আমার মধ্যে তো বলা যায় যে ফ্লুইডের পোর্শনটাই বেশি। দ্যাটস ওয়াই জীবনের অপর নাম কি? পানি, বা পানির অপর নাম জীবন। এবং প্রোটোপ্লাজমকে এই কারণেই বলা হয় ফ্লুইড অফ লাইফ। কি বলা হয়? ফ্লুইড অফ লাইফ। এখন পরীক্ষায় প্রশ্ন আসলো, নিচের কোনটিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়? প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর, কোষঝিল্লি, নিউক্লিয়াস। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্রোটোপ্লাজম। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এখান থেকে আরও বেশ কিছু ইনফরমেশন এবং পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে হাক্সলি। হাক্সলির পুরো নাম হচ্ছে টি.এইচ. হাক্সলি। সে একজন পাখি বিজ্ঞানী। তো জানি না পাখি বিজ্ঞানীর এইখানে আসলে সে কীভাবে এটা আবিষ্কার করলো বা বললো, কিন্তু সেটা কথা বলছিল, এটা আমাদের মনে রাখতে হয়। এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। আমি নিজেও যখন রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেছিলাম, তখন এই প্রশ্নটা পাইছিলাম, যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি। এই লাইনটাও দেখেন আপনি এই প্রোটোপ্লাজম টপিকে পাবেন। প্রোটোপ্লাজম টপিকটা কোষ প্রাচীরের পরে আছে। তো এই প্রোটোপ্লাজমকে যে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, এটা কোন বিজ্ঞানী বলছে? এটা বলছে বিজ্ঞানী টি.এইচ. হাক্সলি। এটা পরীক্ষায় আসে। তো প্রোটোপ্লাজম থেকে এই 3টে ইনফরমেশন আপাতত মনে রাখেন, তারপর তা আঁকানো বইয়ে আরও অনেক কিছু পাবেন, ওইগুলো মনে রাখেন। তো এই প্রোটোপ্লাজম থেকে আমরা কি বুঝতে পারবো বা কি জানতে পারবো, এটা একটু দেখি।
কোনো কিছুর নামের শেষে যদি প্লাজম বা প্লাজমা ওয়ার্ডটা থাকে, বায়োলজিতে প্লাজম ওর প্লাজমা ওয়ার্ডটা থাকে, এরকম প্লাজম ওর প্লাজমা এই ওয়ার্ডটা থাকে, তাহলে বুঝবো ওইখানে লিকুইড পোর্শন আছে, এটা আপনি বুঝে নেবেন। তাহলে অবশ্যই এখানে লিকুইড পোর্শন আছে প্রোটোপ্লাজমে। তো এই প্রোটোপ্লাজমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। আচ্ছা, প্রোটোপ্লাজমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 1 2 3, 3 ভাগে ভাগ করলাম। আচ্ছা, সবুজ কলম দিই এখানে, যেহেতু তরল তো সজীব, সবুজ দিলাম, সবুজ রং দিলাম। আচ্ছা, তো প্রোটোপ্লাজমকে 3 ভাগে কীভাবে ভাগ করতে পারি? এই প্রোটোপ্লাজমের মধ্যে আবার একটা পার্ট থাকে যাকে আমরা সাইটোপ্লাজম বলি। কি বলি? সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজম মানে কি? আমরা বলছি প্লাজম যদি কোথাও ওয়ার্ডটা থাকে তাহলে এটাকে আমি কি ধরে নিতে বলছি? তরল পার্ট। আর সাইটো মানে হচ্ছে কোষ, সাইটো মানে হচ্ছে কোষ। তাহলে সাইটোপ্লাজম মানে হচ্ছে কোষ তরল। সাইটোপ্লাজম মানে কিন্তু তরল কোষ না, সাইটোপ্লাজম মানে হচ্ছে কোষ তরল, অর্থাৎ কোষের ভেতর যে তরলটা থাকবে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, এখন আপনি ধরেন এটা হচ্ছে একটা পুকুর, এখানে তরল আছে বা পানি আছে। তো এটা যদি পুকুর হয়, পুকুরের চারপাশে দিয়ে একটা আয়ল দিতে হয় বা একটা সীমানা দিতে হয়, না তো পানিটা বের হয়ে যাবে আলটিমেটলি। তো এই যে পুকুরের মধ্যে যে পানি আছে, অর্থাৎ আপনার সাইটোপ্লাজমটা আছে, এই পানিটাকে আটকে রাখার জন্য, এই তরলটাকে আটকে রাখার জন্য একটা বেড়া লাগবে বা পর্দা লাগবে বা মেমব্রেন লাগবে। তাহলে এই যে এখানে একটা পর্দা দেয়া হয় এই সাইটোপ্লাজমকে আটকে রাখার জন্য। এখন এই পর্দাটা দেওয়া হয় কাকে আটকে রাখার জন্য? তরলকে আটকে রাখার জন্য। তাহলে তরল বলতে আমরা এখানে কি বুঝতেছি? প্লাজম ওর প্লাজমা। আচ্ছা, আর পর্দা ইংরেজি হচ্ছে মেমব্রেন মানে হচ্ছে পর্দা বা ঝিল্লি। দ্যাটস ওয়াই এইটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। কি বলা হয়? প্লাজমা মেমব্রেন। তাহলে সবুজ যে এখানে পর্দা বা ঝিল্লি বা একটা স্তর যে আছে, এটাকে আমরা কি বলি? প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এখন এই প্লাজমা মেমব্রেন এটা আসলে কার মেমব্রেন? আমার মেমব্রেন, আপনার মেমব্রেন না। এটা কিন্তু সেলের বা কোষের মধ্যে আছে। দ্যাটস ওয়াই এটাকে সেল মেমব্রেনও বলা হয়, সেল মেমব্রেনও বলা হয়। এগুলো আপনারা ওই প্রোটোপ্লাজমের পরের টপিকে যখন কোষঝিল্লি টপিকটা শুরু হবে, সেখানে কোষঝিল্লির শুরুর প্যারাতে পাবেন যে কোষঝিল্লির অনেকগুলো নাম আছে। আসলে কোষঝিল্লির একটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, আরেকটা নাম সেল মেমব্রেন। সেল মানে কি? সেল মানে হচ্ছে কোষ। মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি, তার মানে কোষঝিল্লি। আচ্ছা, অনেকে এটাকে বায়োমেমব্রেন নামে অভিহিত করে। কি নামে অভিহিত করে? বায়োমেমব্রেন। কি নামে অভিহিত করে? বায়োমেমব্রেন নামে অভিহিত করে। তাহলে এটা হচ্ছে পুকুর, সাইটোপ্লাজমের একটা পুকুরকে আটকায় রাখার জন্য একটা পর্দা দেওয়া আছে। এটা মনে রাখার জন্য আমি বলতেছি, জাস্ট মজা করে। তো এখন এই মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে নিউক্লিয়াস। মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে নিউক্লিয়াস। আচ্ছা, এখন এই যে পুকুর, এই পুকুরে বিভিন্ন টাইপের মাছ থাকবে। ধরেন পুকুরে আমার তেলাপিয়া মাছ থাকতে পারে, তারপর হচ্ছে রুই মাছ থাকতে পারে, তারপরে মলা মাছ থাকতে পারে, চিংড়ি মাছ থাকতে পারে। পুকুরে কি ইলিশ মাছ থাকবে? পুকুরে ইলিশ মাছ থাকে না। হ্যাঁ, ইলিশ মাছ নদীতে থাকে, স্পেশালাইজ টাইপের কিছু নদীতে থাকে। যদিও এখন একটা গুজব আছে যে আর্টিফিশিয়ালি পুকুরে ইলিশ মাছ চাষাবাদ করা হইতেছে। যাই হোক, ওই প্রসঙ্গে আমরা না যাই। আমরা যা বলতেছিলাম, পুকুরে বিভিন্ন ধরনের মাছ থাকে। ধরলাম এইটা হচ্ছে আমার ইলিশ মাছ। আরে পুকুরে তো ইলিশ মাছ থাকে না। ধরলাম এটা হচ্ছে আমার রুই মাছ। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমার কাতলা মাছ, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরলাম এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে পাঙ্গাস, তারপর এটা হচ্ছে কালবাউস, এটা হচ্ছে মৃগেল। আচ্ছা, এই টাইপের বেশ কিছু মাছ আছে। আচ্ছা, তো এই পুকুরটা যদি অঙ্গ হয় তাহলে মাছটা কি? অঙ্গের ছোট অংশ মানে অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমটা যদি একটা অঙ্গ হয় তাহলে সাইটোপ্লাজমের মধ্যে এই যে জিনিসগুলো ভেসে আছে, যেহেতু এটা তরলের মধ্যে কোনো জিনিস একটা ভেসে থাকবে, এই জিনিসগুলো হচ্ছে তার অঙ্গাণু। এখন সব মাছের দাম তো একরকম না, কিছু কিছু মাছ খুব দামি হয়, কিছু কিছু মাছ খুব কম দামি হয়। তাহলে এরকম এখানে যে অঙ্গগুলো আছে, সব অঙ্গগুলোর মধ্যে কিছু অঙ্গ একটা আবরণী বা ঝিল্লি বা মেমব্রেন দ্বারা ঢাকা থাকে বা আবৃত থাকে, বা কিছু অঙ্গাণু ঝিল্লি বা মেমব্রেন বা আবরণী দ্বারা আবৃত থাকে না বা ঢাকা থাকে না। তাহলে সাইটোপ্লাজমকে আমার এখানে 2 ভাগে ভাগ করতে হবে। সাইটোপ্লাজমের অঙ্গাণুকে কিছু অঙ্গাণু ঝিল্লিবদ্ধ থাকবে এবং কিছু অঙ্গাণু ঝিল্লিবিহীন থাকবে। এই পার্টটা খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তো দেখেন, আমি এখানে 2টা থেকে যে কোনো একটা মুখস্থ করব। কারণটা কি? কারণটা হচ্ছে এটা, আমি যদি জানি নিচের কোনগুলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, পরীক্ষায় প্রশ্ন আসলো কোনটি ঝিল্লি
বিহীন অঙ্গাণু, সাপোজ পরীক্ষায় এটা প্রশ্ন আসলো কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখন আমি সকল ঝিল্লিবদ্ধের নাম জানি, তাহলে ক, খ, গ, গহ, এই চারটা অপশন। আমি যদি সকল ঝিল্লিবদ্ধের নাম জানি তাহলে কিন্তু এই তিনটা কিন্তু আমি পারবো, কোনটা ঝিল্লিবদ্ধ আমি ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে যেটা আমি চিনি না সেটাই আমার আনসার হবে। তো আপনি চাইলে এভাবে পড়াটাকে কমায় নিয়ে আসতে পারেন। আপনি চাইলে যে এখানে উদাহরণের মধ্যে দুইটা প্যাটার্ন দেওয়া থাকবে, আপনি ওখান থেকে একটা প্যাটার্ন মুখস্থ করবেন, কারণ এটা তো এমসিকিউ পরীক্ষা। দ্যাটস ওয়াই আপনি চাইলে এইভাবে পড়াটাকে কমায় নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে দুইটাই পড়ি, দেখি। এই যে এখানে যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো আছে, সেই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো মনে রাখার একটা সূত্র বা নিনজা টেকনিক বা নিমোনিক্স আছে। যদিও আমি নিমোনিক্স বা এইসব সূত্র আই জাস্ট হেইট ইট, বাট কিছু কিছু ক্ষেত্রে এগুলো কাজে লাগে। এগুলোর যে অবদান আসলে অস্বীকার করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে এগুলো কাজে লাগে। তো এখানে সিনেমা না, আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে কী থাকে, বউয়ের সাথে শাশুড়ির মতের মিল থাকে না, বউয়ের সাথে শাশুড়ির বনিবনা ভালো হয় না, কিন্তু আমরা এখানে এমন একটা বউ শাশুড়ি নিয়ে কথা বলবো যাদের সাথে মানে খুব ভালো সম্পর্ক একে অপরের সাথে। তাহলে আমাদের বাড়ির বউ মানে আমাদের ভাবি আমাদের মায়ে পাগল। ভাবি কি? মায়ে পাগল, মানে মা বলতেই সে পাগল আর কি, মায়ের এত ভক্ত আর কি, ভাবি শাশুড়ির এত বড় ভক্ত। তাহলে এই মা থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই মা থেকে কি? মা থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আচ্ছা, এই যে এই থেকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এ থেকে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি যেভাবে লিখতেছি আপনি সাথে সাথে খাতায় লেখেন, নোট করেন। আচ্ছা, তারপরে প থেকে কি? প থেকে হচ্ছে প্লাস্টিড। প থেকে হচ্ছে প্লাস্টিড। তো এই যে গ থেকে হচ্ছে গোলগি বডি, এই যে ল থেকে হচ্ছে লাইসোজোম। তাহলে এই পাঁচটা অন্তত মনে রাখেন। ফাইনালি অনেকগুলো আছে আরও টুকটাক, কিন্তু এই পাঁচটা হচ্ছে মেইন ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এই পাঁচটা মনে রাখেন, এটাই মোর দেন এনাফ। আচ্ছা, আগে আমরা অল্প অল্প করে মনে রাখবো, তারপর অনেকগুলো মনে রাখবো। তো ঝিল্লিবিহীন অঙ্গাণু এরকম অনেকগুলো আছে, তো সবগুলো আপনার মনে রাখার দরকার না, জাস্ট একটা আপাতত মনে রাখেন, রাইবোজোম। দেখবেন পরীক্ষা এটাই অপশন হিসেবে থাকবে। রাইবোজোম হচ্ছে কি? রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন। যেমন আপনার যদি পরীক্ষা এই যে দেখেন, আপনি দুটো দিয়ে কীভাবে মনে রাখবেন? পরীক্ষা অপশন আসলো নিচের কোনটি ঝিল্লিবিহীন, তাহলে আপনি ঝিল্লিবিহীন হয়তো পারেন, শুধু ঝিল্লিবিহীন সবগুলো আপনি পারেন ধরেন, তাহলে আপনি সরাসরি এখান থেকে আনসার দিতে পারবেন। এটা হচ্ছে এমসিকিউর পজিটিভ ওয়ে, মানে হচ্ছে আপনি একটা প্রশ্ন পড়ার পর সরাসরি কোনটা সঠিক আনসার এটা আপনি জানেন। ওকে, ধরলেন আপনি ছোট খ আনসার জানেন। আরেকটা ওয়ে হচ্ছে এটা হচ্ছে এমসিকিউ আনসারের যে আপনি নেগেটিভ মানে কেটে কেটে আনসার দিবেন। আপনি কোনটি ঝিল্লিবিহীন আপনি মনে করতেছেন ক বা ঘ, এই দুইটা আনসার হবে না শিওর, তাহলে খ বা গ দুইটা থেকে আনসার হবে যে কোনো একটা। তাহলে এই যে সম্ভাবনা দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা, গো ফর ইট, এইটাকে আঁকাইতে হবে, এটা এই রিস্কটা আপনাকে নিতে হবে। তো যাই হোক, এইখান থেকে এই দাঁতের প্রশ্ন আসতে পারে সাইটোপ্লাজম থেকে, যে কোনটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু, অন্তত এইটুকু এখানে পড়েন। তারপর কোষঝিল্লি থেকে আমরা আলাদাভাবে টপিক ওয়াইজ পড়বো পরবর্তীতে। এখানে আমরা কোষঝিল্লি দিয়ে একটা টপিক লিখছি, কোষ প্রাচীর এবং কোষঝিল্লি। তারপর আছে নিউক্লিয়াসের অল্প বর্ণনা আমরা এখানে পড়বো, পুরোটুকু পড়বো না। নিউক্লিয়াসকে আমরা টপিক ওয়াইজ আবার পরে পড়বো, পরে আবার টপিক ওয়াইজ পড়বো। অল্প একটু বর্ণনা কেন পড়তেছি, আর কারণটা হচ্ছে এইটা, আমরা যখন কোষের প্রকারভেদ পড়বো, কোষের প্রকারভেদ পড়তে আমাদের এই নিউক্লিয়াসের গঠন জানতে হবে, বুঝতে হবে। যদি আমি না বুঝি তাহলে আমি বুঝতে পারবো না আলটিমেটলি। তাহলে আমি এখান থেকে অল্প একটু জায়গা খালি করি নিউক্লিয়াসের গঠনটা পড়ার জন্য। আচ্ছা, এগুলো একটু মুছে দিই। এই যে নিউক্লিয়াসটা থাকে সেলের মাঝখানে এখানে। তো আমি এটাকে জুম করলাম, জাস্ট এটা ধরুন আমি জুম করতেছি, জুম করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলে নিউক্লিয়াসটা দেখতে এরকম দেখায়। আমি নিউক্লিয়াসটা একটু আঁকি, গিভ মি সাম টাইম। আচ্ছা, মাঝখানে সবুজ কালার দিই। আচ্ছা, তো একটা জিনিস দেখেন, এই সেলের ভিতর যা আছে প্রোটোপ্লাজম প্রায় 70 থেকে 90% ফ্লুইড। তাহলে নিউক্লিয়াসটা তো এই সেলের মাঝখানেই ছিল এখানে। তো এই নিউক্লিয়াসের মধ্যে একটা ফ্লুইড থাকবে বা তরল থাকবে। তাহলে কোষের তরল, সাইটো মানে কোষ, প্লাজমা মানে ফ্লুইড পোর্শন বা তরল অংশ। তাহলে কোষের তরলকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের তরলকে আমরা কি বলবো? দ্যাটস দ্য প্রশ্ন, ঠিক আছে? দ্যাটস দ্য কোয়েশ্চেন না, দ্যাটস দ্য প্রশ্ন। এটাকে আমরা কি বলবো? আপনারা অনেকে হয়তো আঁচ করতে পারতেছেন অলরেডি। আনসারটা কি হবে? নিউক্লিয়াসের ভিতরে যে তরল আছে সেটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এখন কোষের যে এই তরল সাইটোপ্লাজম, এই তরলকে আটকে রাখার জন্য একটা মেমব্রেন বা পর্দার দরকার ছিল।
সেটাকে আমরা বলতেছিলাম সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এখন এই নিউক্লিয়াসের যে তরল আছে, নিউক্লিওপ্লাজম আছে, সেটাকে আটকে রাখার জন্য তোমার একটা পর্দা লাগবে, তাই না? সেই পর্দাটার নাম কি? যেহেতু সেলের পর্দার নাম সেল মেমব্রেন, সেহেতু নিউক্লিয়াসের পর্দার নাম কি হবে? আপনারা পারেন, অলরেডি আঁচ করতেছেন মনে মনে। নিউক্লিয়াসের পর্দার নাম হবে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণী। তো কোষের ভেতর আছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতর আছে নিউক্লিওলাস। এখন এই নিউক্লিওলাস কিসের মধ্যে ভেসে আছে? এই নিউক্লিওপ্লাজমের মধ্যে ভেসে আছে। তো এই নিউক্লিওপ্লাজমে এরকম তন্তু থাকে, সুতা থাকে। এই সুতাগুলোকে আমরা ক্রোমাটিন ফাইবার বলি। কি বলি? ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম। ক্রোমাটিন ফাইবার আর নিউক্লিয়ার রেটিকুলাম একই জিনিস। এদের কাজটা কি? এরা মূলত পরবর্তীতে ক্রোমোজোম গঠন করে। কি গঠন করে? ক্রোমোজোম গঠন করে। তো এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, জিন থাকে, এই পার্টগুলো থাকে। তো আলটিমেটলি আমরা এখানে একটা কোষের গঠন পড়লাম। একটা কোষের গঠনের মধ্যে কি কি পাইলাম? কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার, এই চারটা জিনিস নিয়ে গঠিত। এখন এইটুকু আমরা কেন পড়ছি? আমরা পড়ছি কোষের প্রকারভেদ পড়তে যাতে আমাদের সহজ হয়, এবং কোষের প্রকারভেদ থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই। এখন কোষের প্রকারভেদ কি কি, কয় ভাগে আমরা ভাগ করতে পারি, এগুলো আমরা এখন একটু দেখব। তো এবার আসি কোষের প্রকারভেদে। বিভিন্ন বিষয়ের ভিত্তিতে কোষকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন নিউক্লিয়াসের গঠনের ভিত্তি, পয়েন্ট টু বি নোটেড, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। তাহলে নিউক্লিয়াসের গঠনটা আমরা বললাম। এখন এই নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কোষকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। কি কি দুই ভাগ? একটা কোষকে আমরা বলতেছি আদি কোষ, আদি কোষ। আর একটা কোষকে আমরা বলতেছি প্রকৃত কোষ। এদের ইংরেজি উপনামটাও পড়তে হবে। তো এই আদি কোষ এবং প্রকৃত কোষ, এদের অন্যান্য নামগুলো আমাদের পড়তে হবে। আদি কোষের অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রকৃত কোষের এরকম একটা অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এখন এই শব্দগুলোকে ভাঙলে আমরা কি পাই আমরা একটু দেখি। এই যে ইউ একটা ওয়ার্ড আছে, ইউ মানে হচ্ছে সুন্দর, সুগঠিত। আর এই ক্যারিওটিক ওয়ার্ডটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিওটিক ওয়ার্ডটা আসছে কোন জায়গা থেকে? ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক এর মানে হচ্ছে সুন্দর নিউক্লিয়াস, সেল মানে হচ্ছে কোষ। তার মানে যেই কোষের নিউক্লিয়াস সুন্দর এবং সুগঠিত তাকে প্রকৃত কোষ বলে। সহজ ভাষায় আমরা এটা বুঝতে পারলাম। প্রো মানে হচ্ছে আদি, সংগঠনের পূর্বের অবস্থা। ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সংগঠনের আদি অবস্থা বা পূর্বের অবস্থা। তাহলে তখনও নিউক্লিয়াসটা পুরোপুরি সংগঠিত না। তার মানে এই প্রোক্যারিওটিক সেল বা আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না, নিউক্লিয়াস সুগঠিত থাকে না, সুগঠিত থাকে না। এখন একটা বেসিক বিষয় আমরা আলোচনা করি। বেসিক বিষয়টা হচ্ছে এইটা একটা কোষ। এখন একটা কোষের নিউক্লিয়াস হচ্ছে এইটুকু, এইটুকু। এখন নিউক্লিয়াস যদি সুগঠিত না থাকে, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের গঠনে আমাদের চলে যাইতে, নিউক্লিয়াস সুগঠিত থাকে না বলতে এখানে বোঝানো হইতেছে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনটা সুগঠিত না এখানে। তো এই নিউক্লিয়ার মেমব্রেন যদি সুগঠিত না থাকে তাহলে কি হবে? এই পর্দাটা হচ্ছে ধরুন ফেটে যাবে, সুগঠিত যেহেতু না। তাহলে এই পর্দা দ্বারা তো ভিতরে তরলটা আবৃত, তাহলে ভিতরে তরলের নাম কি? নিউক্লিওপ্লাজম। তো কখনো যদি এই পর্দা ফেটে যায় বা পর্দা সুগঠিত না থাকে, নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত না থাকে, তাহলে নিউক্লিওপ্লাজম এখান থেকে বেরিয়ে যাবে, নিউক্লিওপ্লাজম বেরিয়ে যাবে। এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়ার রেটিকুলাম ছিল বা ক্রোমাটিন ফাইবার ছিল, সেই ক্রোমাটিন ফাইবারও তো বেরিয়ে যাবে, বেরিয়ে ছড়ায় ছিটায় যাবে। এবং এই ক্রোমাটিন ফাইবারগুলো আলটিমেটলি এখানে ক্রোমোজোম গঠন করতো, তাই না? তখন এই যেহেতু ক্রোমাটিন ফাইবার ছড়ায় ছিটায় যেতেছে, সেহেতু ক্রোমোজোমের যে আসল গঠন সেই রকম গঠনটা আসলে হবে না। কেন? আমরা জানি ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, জিন থাকে। আমরা সকলেই জানি ডিএনএ দ্বিসূত্রক, কিন্তু এই দ্বিসূত্রক গঠন হওয়ার জন্য নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার যেরকম থাকা উচিত আদি কোষে সেরকম থাকে না। কারণ এই যে নিউক্লিওপ্লাজমের মধ্যে তো নিউক্লিয়ার রেটিকুলাম থাকে বা ক্রোমাটিন ফাইবার থাকে, এগুলো তো ছড়ায় ছিটায় যেতেছে। সেহেতু ছড়ায় ছিটায় গেলে তো আগের মতো দ্বিসূত্রক হইতে পারে না। সেহেতু এই আদি কোষের যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকার কথা, সেই ডিএনএটা দ্বিসূত্রক না, সেই ডিএনএটা বৃত্তাকার হয়ে যায়। কি হয়ে যায়?
বৃত্তাকার হয়ে যায়, এবং সেইটা যে স্থানে থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি নিউক্লিওয়েড। কি বলি? নিউক্লিওয়েড। তাহলে আদিকোষের ডিএনএ কি? আদিকোষের ডিএনএ হচ্ছে বৃত্তাকার, এবং এই প্লেসটাকে আমরা বলি নিউক্লিওয়েড। কি বলি? নিউক্লিওয়েড। আচ্ছা, এখন আরো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে বাদ দিয়ে গেছি। কি কি বাদ দিছি আমরা? যেমন প্রকৃত কোষ সুন্দর নিউক্লিয়াস সমৃদ্ধ কোষ, এই কোষ পুরোটাই ভালো থাকবে। তাহলে পুরোটা ভালো থাকতেছে মানে কি? এই কোষের অবশ্যই কোষ প্রাচীর থাকবে, কোষ ঝিল্লি থাকবে, এই যে সাইটোপ্লাজম সব ঠিকঠাক থাকবে, এবং সাইটোপ্লাজমে যে অঙ্গাণু থাকার কথা, ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন যত অঙ্গাণু থাকার কথা, প্রকৃত কোষে সকল অঙ্গাণু উপস্থিত থাকবে। তাহলে প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গোলগি বডি, লাইসোজোম, রাইবোজোম সবই উপস্থিত থাকবে এখানে। কিন্তু আদি কোষের বেলায় যেহেতু এখানে দেখেন এই নিউক্লিয়াসটা সুগঠিত না, নিউক্লিয়ার মেমব্রেনটা সুগঠিত না, সেহেতু এই নিউক্লিয়ার মেমব্রেনটা ফাইটা যাবে। নিউক্লিয়ার মেমব্রেনটা ফাইটা গেলে এই নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু আর তফাৎ থাকতেছে না কোনো, দুইটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাইতেছে এখানে। তো আলটিমেটলি এই যে কোষের যে অঙ্গাণুগুলো আছে, এই সাইটোপ্লাজমের সব অঙ্গাণু এখানে উপস্থিত থাকবে না, শুধুমাত্র রাইবোজোম উপস্থিত থাকবে। কি উপস্থিত থাকবে? রাইবোজোম উপস্থিত থাকবে। তাহলে আদি কোষে একটা মাত্র অঙ্গাণু উপস্থিত থাকে, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, আর কোনো কিছু উপস্থিত থাকে না। কিন্তু প্রকৃত কোষে সকল অঙ্গাণু উপস্থিত থাকে, সব অঙ্গাণু উপস্থিত থাকে। ঠিক চিহ্ন দিলাম এটা, সব অঙ্গাণু উপস্থিত থাকে। তারপর হচ্ছে ডিএনএ দ্বিসূত্র কি হবে? যেরকম হওয়ার কথা। আচ্ছা, তারপর হচ্ছে একটা জিনিস আমরা চিন্তা করি, এই যে কোষ, এই কোষের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, তাই না? এখন উদ্ভিদ তার নিজের খাদ্য কোন প্রক্রিয়ায় তৈরি করে? শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে। এখন এই শালুক সংশ্লেষণ প্রক্রিয়াটা কোথায় ঘটে? সবুজ পাতায় ঘটে। সবুজ পাতায় কি আছে? পাতা কেন সবুজ হয়? ক্লোরোফিলের কারণে হয়। ক্লোরোফিলকে ধারণ করে প্লাস্টিড ধারণ করে। এখন আদি কোষে তো আমার প্লাস্টিড নাই, কারণ আদি কোষে শুধুমাত্র রাইবোজোম আছে, আর কোনো অঙ্গাণু নাই। যেহেতু আদি কোষে প্লাস্টিড নাই, সেহেতু আদি কোষে শালুক সংশ্লেষণ ঘটবে না, সহজ হিসেবে তাই তো বলে। তাহলে আদি কোষ শালুক সংশ্লেষণ যদি না ঘটে, তাহলে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। তাহলে সে খাদ্য গ্রহণ করে কিভাবে বেঁচে থাকবে? আদি কোষ মূলত শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। আর প্রকৃত কোষ কি করে? প্রকৃত কোষ শালুক সংশ্লেষণ করে, শালুক সংশ্লেষণ করে। আদি কোষ এবং প্রকৃত কোষটা তো ভালো কোষ, তাই না? তো ওই ক্ষেত্রে এই প্রকৃত কোষে যে কোষ বিভাজন ঘটে তার নাম হচ্ছে মাইটোসিস। কি কোষ বিভাজন ঘটে? মাইটোসিস ঘটে প্রকৃত কোষে, মাইটোসিস। আর অপরদিকে আদি কোষ যেহেতু একটু অনুন্নত, সেহেতু এখানে কি ঘটে? সেহেতু এখানে অ্যামাইটোসিস ঘটে। কি ঘটে? অ্যামাইটোসিস। আচ্ছা, এখন আসে উদাহরণে। কম বেশ অনেকগুলো স্পেসিফিক বৈশিষ্ট্য আমরা পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো থেকে এমসিকিউ আসবে পরীক্ষায়। এখন আসি আমরা উদাহরণে। আপনাদের এইচএসসির পুরো সিলেবাসে ফার্স্ট চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টার মিলে 3টা আদি কোষের উদাহরণ দেওয়া আছে। কয়টা? 3টা। এর মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়া। কি বললাম? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া একটা বাংলা আছে, নীলাভ সবুজ শৈবাল। সায়ানো বলতে আমরা বুঝি নীল, সায়ানো বলতে কি বুঝি? নীল। সায়ানোব্যাকটেরিয়া মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। আর শৈবাল নর্মালি সবুজই হয়, অন্যান্য কালারও হইতে পারে না যেমন না, তবে সবুজ শৈবাল সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, তো সায়ানোব্যাকটেরিয়ার মানে কি? নীলাভ সবুজ শৈবাল। তাহলে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া। আর একটা হচ্ছে মাইকোপ্লাজমা। এই 3টা মূলত আদি কোষের উদাহরণ। বাদ বাকি আপনার সিলেবাসে যা যা আছে, শৈবাল, ছত্রাক, তারপর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম মানে আবৃতবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, নর্মালি উদ্ভিদ বা যে কোনো ধরনের প্রাণী কোষ যা আছে সবাই প্রকৃত কোষ বা ভালো ধরনের কোষ, বা হচ্ছে নিউক্লিয়াস, ভালো নিউক্লিয়াস সমৃদ্ধ কোষ। তাহলে এই হচ্ছে আমার আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। এখন এখান থেকে প্রশ্নটা আসবে কি? এখান থেকে প্রশ্নটা আসবে এটা, আদি কোষে নিচের কোনটি উপস্থিত? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি। আমরা কিন্তু শুরুতে বলছি আদি কোষের মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকে, আর কোনো অঙ্গাণু থাকে না। তাহলে আদি কোষে কোনটা উপস্থিত? রাইবোজোম উপস্থিত। এখন প্রশ্ন আসলো এরকম, নিচের কোন অঙ্গাণু আদি কোষ এবং প্রকৃত কোষ দুটোতেই উপস্থিত? তাহলে দেখেন রাইবোজোম, কারণ প্রকৃত কোষে তো সকল অঙ্গাণুই উপস্থিত। এই যে সকল অঙ্গাণু এগুলো সবগুলোই উপস্থিত, কিন্তু আদি কোষের মধ্যে শুধুমাত্র রাইবোজোম উপস্থিত। তাহলে রাইবোজোম আদি কোষের মধ্যেও আছে, আবার
প্রকৃত কোষের মধ্যেও আছে। তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, বা প্রশ্ন আসতে পারে এই ধরনের, নিচের কোনটি ইউক্যারিওটের বৈশিষ্ট্য নয়। প্রকৃত কোষের আরেকটা টার্ম হচ্ছে ইউক্যারিওটিক সেল। আচ্ছা, তো ইউক্যারিওটিক সেল যেটা যখন জীবের ক্ষেত্রে যাবে তখন এটাকে ইউক্যারিওট বলা হবে, আদি কোষকে বলা হবে প্রোক্যারিওট। তখন তিনটা বৈশিষ্ট্য এখান থেকে দিবে, একটা বৈশিষ্ট্য এখান থেকে দিবে, এভাবে চেঞ্জ করে দিবে। এটার আরও একটা বাংলা নাম আছে কেন্দ্রিকা। নিউক্লিয়াসটা কোথায় থাকে? কোষের কেন্দ্রে থাকে, এই কারণে একে কেন্দ্রিকা বলা হয়। সু মানে হচ্ছে ভালো, তাহলে যেহেতু এখানে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস ভালো, সেহেতু প্রকৃত কোষের আরেক নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ। তাহলে সুকেন্দ্রিক কোষ, প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল একই জিনিস। সেম আদি কোষ, প্রোক্যারিওটিক সেল বা প্রাককেন্দ্রিক কোষ, প্রাককেন্দ্রিক কোষ একই জিনিস। তাহলে এই কোষের প্রকারভেদ থেকে এই আদি কোষ এবং প্রকৃত কোষের এইটুকু পার্থক্য পড়লেই ইনশাল্লাহ কমন পড়বে। এবং আবুল হাসান স্যারের বইয়ের আদি কোষ এবং প্রকৃত কোষের যে প্যারাটুকু আছে এর সবটুকুই পড়তে হবে, এবং এই সবটুকুই আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিলাম। এবং আমি যে শব্দগুলো বলছি, যে লাইনগুলো বলছি, এই লাইনগুলো আঁকাইতে হবে। এবং লাইন আঁকানো নিয়ে বা বই আঁকানো নিয়ে কেউ সিরিয়াসলি মাথা ব্যথা নিয়েন না। এর কারণটা হচ্ছে এইটা যে আমরা আঁকানো বই দিচ্ছি, সুতরাং আপনাকে কী করতে হবে, ওইটার জন্য আমাদের ফেসবুক গ্রুপে নক দিতে হবে, পোস্ট করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন? আমাদের ডেসক্রিপশন বক্স আছে ভিডিওর, ওই ডেসক্রিপশন বক্সে পাবেন। যাই হোক, এবার আদি কোষ এবং প্রকৃত কোষের ঝামেলা শেষ হলো। এবার আমরা কথা বলবো দেহকোষ এবং জনন কোষ নিয়ে। তো দেহকোষ এবং জনন কোষ এটা আমরা মূলত কাজের ভিত্তিতে কোষকে ভাগ করি। অর্থাৎ যেই কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে তাকে আমরা বলি দেহকোষ, এবং যেই কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাকে আমরা বলি জনন কোষ। তো এইটা আবুল হাসান স্যারের বইয়ে আছে, আবুল হাসান স্যারের বইয়ের কোষের প্রকারভেদের মধ্যে তুমি পাওয়া গেলে। এবং প্রত্যেকটা লাইন টু লাইন আমি এক্সপ্লেন করতেছি, এবং আমি যেই লাইনের কথা বলতেছি সেই লাইনটাই বইয়ের মধ্যে মার্ক করবা, ঠিক আছে? তো আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসটা একটু অন্যভাবে নিতে। আগে যে টপিকটা পড়াবো এই টপিক থেকে লাইনগুলো আঁকায় দিতে, যে এই টপিক থেকে এই লাইনগুলো আঁকাও, তারপর আমি সেই জিনিসটা ব্যাখ্যা করতে চেষ্টা করবো। এতে সুবিধাটা কী হবে, তুমি লাইনগুলো আর মিস করবা না। এরপর থেকে আমি এটা চেষ্টা করব আগে লাইনটা আঁকায় দিয়া তারপর হচ্ছে ব্যাখ্যা করতে। যাই হোক, দেহকোষ এবং জনন কোষ। দেহকোষকে আমরা বলি সোমাটিক সেল। কি বলি? সোমাটিক সেল। এই সোমা মিনস হচ্ছে সেল বডি, কোষের যে বডির পার্টটা ওইটাই হচ্ছে সোমা। তো জনন কোষ মানে হচ্ছে গ্যামেট। গ্যামেট বলতে আমরা জনন কোষ বুঝি। তো জনন কোষে ম্যাক্সিমাম টাইমে কী ঘটে? মিউসিস বিভাজন ঘটে। এবং দেহকোষে অলওয়েজ কী ঘটে? দেহকোষে অলওয়েজ মাইটোসিস ঘটে। দেহকোষ অলওয়েজ হচ্ছে ডিপ্লয়েড বা 2n, জনন কোষ হচ্ছে অলওয়েজ হ্যাপ্লয়েড বা n। এখন কথা হচ্ছে এটা জনন কোষের উদাহরণ কী কী আছে? তোমার টোটাল সিলেবাসে বা টোটাল বায়োলজিতে জনন কোষের উদাহরণ হচ্ছে দুইটা, শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে বাদ বাকি অন্যান্য যা আছে সেগুলো হচ্ছে দেহকোষ। এখন বিষয়টা হচ্ছে এইটা দেখো, শুক্রাণু আর ডিম্বাণু দুইটাই কিন্তু n, হ্যাপ্লয়েড। এখন শুক্রাণু আর ডিম্বাণু যখন ফিউশন করবে, এই ফিউশন হয়ে তারা কি ফর্ম করবে? তারা জাইগোট ফর্ম করবে। কি ফর্ম করবে? জাইগোট। তাহলে এই জাইগোটটা কিন্তু আবার 2n, এটা যাতে প্যাচ না বাজে। জনন কোষের উদাহরণ কিন্তু দুইটা, শুক্রাণু আর ডিম্বাণু, ঠিক আছে? শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, n আর n। পরবর্তীতে তারা ফিউশন করে বা নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তারা জাইগোট ফর্ম করে, সেটা হচ্ছে 2n বা ডিপ্লয়েড। ফাইন, তাহলে আমরা এখান থেকে দেহকোষ এবং জনন কোষ পড়লাম। এখন এখান থেকে প্রশ্ন কী কী আসতে পারে? প্রশ্ন আসতে পারে এরকম, নিচের কোনটি দেহকোষের উদাহরণ, বা দেহকোষে কোন ধরনের কোষ বিভাজন ঘটে, জনন কোষে কোন ধরনের কোষ বিভাজন ঘটে, দেহকোষ সম্পর্কে কোনটা সত্য নয়, জনন কোষ সম্পর্কে কোনটা সত্য নয়, তখন তিনটা বৈশিষ্ট্য দিয়ে দিবে, বৈশিষ্ট্য দিয়ে একটা চেঞ্জ করে দিবে। এই ধরনের এভাবে চেঞ্জ হইতে পারে। এরপর আমরা যেটা পড়বো, এরপর আমরা মূলত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা, এটা পড়বো। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। নর্মালি এখান থেকে প্রশ্ন কী দাঁচে হয়? নিচের কোনটি উদ্ভিদ কোষে উপস্থিত, নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত, নিচের কোনটি প্রাণী কোষে উপস্থিত, নিচের কোনটি প্রাণী কোষে অনুপস্থিত, এই ধাঁচের প্রশ্নগুলো আসে। তো প্রথমেই যদি আমি এটাকে একটা কোষ হিসেবে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। আর যদি একটা প্রাণী কোষ আমি এখানে আঁকি, প্রাণী কোষ এখানে আঁকলাম, তাহলে ধরলাম এটা একটা প্রাণী কোষ। এখন উদ্ভিদ কোষের যে বাইরের আবরণ সেটা হচ্ছে আমার কোষ প্রাচীর, আর প্রাণী কোষের যে বাইরের আবরণ সেটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, সবচাইতে ইউনিক বৈশিষ্ট্য সেলের। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই, এবং কোষ ঝিল্লি উদ্ভিদ কোষেও আছে প্রাণী কোষেও আছে। ফাইন। এখন প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য উৎপাদন করা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ক্লোরোপ্লাস্ট করে। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোম মানে কিন্তু রং, ঠিক আছে? তাহলে ক্রোমোপ্লাস্ট, যে প্লাস্টিড রং ধারণ করে। তাহলে এই যে রং ধারণ করলে, ফুল ফল রং ধারণ করলে কি হয়? যে পরাগায়নে আসক্ত হয় পোকামাকড়, তখন এভাবে পরাগায়ন ঘটার একটা সম্ভাবনা থাকে, পরাগায়ন এভাবে হেল্প করে। তো এই যে ব্যাপারগুলো আছে, তো প্লাস্টিড
কোথায় থাকে না? কারণ প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, দ্যাটস ওয়াই প্রাণীতে প্লাস্টিড থাকে না, ঠিক আছে, বা ক্লোরোপ্লাস্ট থাকে না। কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে হবে, এবং উদ্ভিদের এই খাদ্যের উপর প্রাণী নির্ভরশীল, এবং পুরো যে জীবজগৎ আছে এবং পুরো ইকোসিস্টেমের ব্যালেন্সের জন্য এটা করতে হবে। দ্যাটস ওয়াই উদ্ভিদে শালক সংশ্লেষণ ঘটে এবং উদ্ভিদে প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী কোষে শালক সংশ্লেষণ ঘটে না, তাই প্লাস্টিড থাকে না। তো এখন আমরা কথা বলবো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এর মধ্যে সবচেয়ে বিতর্কিত পয়েন্ট যেটা, সবচেয়ে বিতর্কিত পয়েন্ট হচ্ছে সেন্ট্রোজোম নিয়ে। অনেকেই সেন্ট্রোজোম নিয়ে হচ্ছে ইনবক্স করো, ভাই সঠিক উত্তর কী হবে, এটা হবে নাকি ওইটা হবে। তো সেন্ট্রোজোমের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এইটা, ধরো আমি একটা আদর্শ উদ্ভিদ কোষ আঁকতে চাচ্ছি আর আদর্শ প্রাণী কোষ আঁকতে চাচ্ছি। আরও সহজভাবে বোঝাই, ধরো এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ, এইটুকু আমার হাতে 4টা মার্কার আছে, 4টা মার্কার নিয়ে আদর্শ উদ্ভিদ কোষ। এখন আমার কথা হচ্ছে এই যে রেড মার্কারটা আছে, এটা আদর্শ উদ্ভিদ কোষে থাকলেও থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, বা সাধারণত থাকে না। এখন ধরো আদর্শ যখন আমি আঁকবো তখন কিন্তু এটাকে দিব, কারণ এটা আইডিয়াল, এটাতে সব কিছু উপস্থিত থাকাটা মাস্ট বি। বাট যখন বলবো যে থাকলে থাকতেও পারে, না থাকলেও সমস্যা নাই, বা সাধারণত থাকে না, তাহলে নর্মাল যখন আমি একটা উদ্ভিদ কোষ নিব তখন না থাকলে কিন্তু অসুবিধা নাই। দ্যাটস ওয়াই ওই সেন্সে যখন আমি বলবো যে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে কি থাকে না, ওই সেন্সে আনসার হবে যে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। কিন্তু যখন ওটা আমি আদর্শ উদ্ভিদ কোষ আঁকবো তখন সেন্ট্রোজোম থাকতেও পারে, ঠিক আছে। আবুল হাসান স্যারের বই ওইটাই লেখা আছে, ঠিক আছে। আমি কিন্তু আবুল হাসান স্যারের বইয়ের টেক্সট অনুযায়ী আনসার দিছি। এখন তুমি যদি আমার গুগল করে না দেখাও তাহলে কিন্তু হবে না। আমি কি বলতেছি, তোমার মেইন বই তোমার জন্য স্ট্যান্ডার্ড, কারণ তোমার বইয়ে যদি ভুল থাকে এই ভুলটা এই অ্যাডমিশন টেস্টে আঁকাইতে পারে। কারণটা কি বলি, এর কারণটা হচ্ছে আমি একবার ভর্তি পরীক্ষা দিই যখন প্রথমবার 16-17 সালে, তখন একটা প্রবলেম হয়েছিল এরকম যে মানব মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত, তো এই ক্ষেত্রে 10 বিলিয়ন দেওয়া ছিল, এটা আসলে 100 বিলিয়ন সঠিক আনসার। তো আজমল স্যারের বইয়ে 10 বিলিয়ন দেওয়া ছিল, কিন্তু আমাদের ওই ভুলটা পড়তে হয়েছে, ভুলটা একাইতে হয়েছে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে থাকে। কুশগহ্বর সেম ওই রকম, কুশগহ্বর সাধারণত প্রাণী কোষে থাকে না, আর যদি থাকেও তাহলে খুব সাইড দিয়ে, ধরুন এটা একটা প্রাণী কোষ, খুব সাইড দিয়ে ছোট্ট একটা থাকে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষগহ্বর থাকে এবং যেটা যথেষ্ট বড় আকারেই থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে নর্মালি উদ্ভিদ কোষের প্রাণী কোষের পার্থক্য, এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্লাস্টিড কোথায় থাকে, প্লাস্টিড কোথায় থাকে না। ধরো প্লাস্টিড প্রাণী কোষে থাকে না, এটা অনেকবার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এবং ছত্রাকেও যে প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা অনেকবার আসছে। কারণ ছত্রাক, তো ব্যতিক্রমটা কি দেখো, ব্যতিক্রমটা হচ্ছে এটা যে উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড আছে কিন্তু ছত্রাকে প্লাস্টিড নাই। যেহেতু এটা ব্যতিক্রম সেহেতু পড়তে হবে, ছত্রাকে কিন্তু প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট নাই, ছত্রাকে প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট নাই। কিন্তু প্রাণী দেখো ইউগ্লেনা একটা প্রাণীর অন্তর্ভুক্ত, বাট ওটাতে প্লাস্টিড আছে, একটু ব্যতিক্রম হচ্ছে এইটা। এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোথায় প্লাস্টিড থাকে কোথায় প্লাস্টিড থাকে না। এটা যদিও আমরা ক্লোরোপ্লাস্ট যখন পড়বো, প্লাস্টিড যখন পড়বো তখন বিস্তারিতভাবে পড়বো। তো আর একটা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এটা কোষ প্রাচীর কোথায় থাকে কোথায় থাকে না। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এখন আমি তোমাকে বললাম এরকম একটা এমসিকিউ, নিচের কোথায় কোষ প্রাচীর অনুপস্থিত, ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে শৈবাল, ছত্রাক, লোহিত রক্তকণিকা। তাহলে আনসার কি হবে, লোহিত রক্তকণিকা, কারণ গাছের মধ্যে তো রক্ত নাই। লোহিত রক্তকণিকা কিন্তু একটা প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এভাবে আনসারটা দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, নিচের কোথায় কোষ প্রাচীর অনুপস্থিত, একটা প্রশ্ন আসলো এরকম ধরো, তাহলে আনসার আমি অপশন দিলাম এরকম, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, আর হচ্ছে লোহিত রক্তকণিকা। আনসার লোহিত রক্তকণিকা হবে, কারণ লোহিত রক্তকণিকা একটা প্রাণী কোষ। আবার ধরো শৈবালের কোষ প্রাচীর কি তুমি জানো, কারণ শৈবালের কোষ প্রাচীর কি নির্মিত, সেলুলোজ নির্মিত, কারণ উদ্ভিদের কোষ প্রাচীর মানে সেলুলোজ নির্মিত। তারপর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নির্মিত, এটা যখন আমরা ব্যাকটেরিয়া পড়বো তখন আরো ভালো করে জানবো। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকান নির্মিত। তারপর হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। তো এই যে কোষ প্রাচীর কোথায় আছে কোথায় নাই, তাহলে এইখান থেকে মূলত যে প্রশ্নগুলো আসবে যে ধাঁচের, যে কোনটা কোথায় আছে কোনটা কোথায় নাই, এই ধাঁচের। এবং তারপরেও যদি প্রশ্ন সম্পর্কে বেসিক ধারণা পাইতে চাও তাহলে কি করতে হবে আমি বলি, আমরা এই যে লেকচারটা নিলাম এই লেকচারের উপর পরীক্ষা হবে। এখন এই পরীক্ষাটা কিসে হবে, পরীক্ষাটা গুগল ফর্মে হবে। তো গুগল ফর্মে তুমি কিভাবে পরীক্ষাটা দিতে পারবা, গুগল ফর্মে পরীক্ষাটা দিতে পারবো এইভাবে, দেখো নিচে আমাদের একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো তুমি যে কোনো একটাতে, স্পেশালি গ্রুপে অ্যাড হওয়াটাই বেটার, আর পেজে লাইক দেওয়াটা বেটার। পেজে লাইক দিয়ে রাখবা আর ফলো দিয়ে রাখবা, কোনো জরুরি ইনস্ট্রাকশন আসলে ওইখানে পাবা। আর হচ্ছে গ্রুপে জয়েন দিয়ে রাখবা, গ্রুপে জয়েন দিয়ে দেখবে রেগুলার পরীক্ষা হচ্ছে। এবং তুমি পোস্ট দিবা যে আমি এই লেকচারের উপর এক্সাম দিতে চাচ্ছি, তখন আমাদের যে মডারেটর আছে, মডারেটর অবশ্যই এই এক্সামের যে লিঙ্কটা আছে তোমাকে দিয়ে দিবে। তারপর তুমি এই যে আজকের লেকচার, এই লেকচারের উপর পরীক্ষা দিয়ে দিবা। আমরা ভিডিওটা একটু শর্ট করতে যাচ্ছি, আর কারণটা হচ্ছে এইটা,
ভিডিওর লেন্থ বড় হলে তোমরা দেখো না, এটা একটা খুব বাজে বিষয়। তো আমরা এই যে এই পর্যন্ত ইতিহাস এবং কোষের প্রকারভেদ এই পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করতেছি। নেক্সট ভিডিওতে আমরা কোষ প্রাচীর কোষঝিল্লি নিয়ে আলোচনা করব এবং যদি সম্ভব হয় অঙ্গাণুসমূহ কিছু ঢোকায় দিব, তারপর অঙ্গাণুসমূহ নিয়ে আরেকটা ভিডিও। এবং আমরা কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আমরা সব কিছুর কমপ্লিট প্লেলিস্ট বানাবো। যদিও এখানে ইন্টারনেট স্বল্পতা এবং আরও কিছু পারিপার্শ্বিক কারণে আমাদের কাজের গতি একটু মন্থর, বাট আমরা কিন্তু আন্তরিক যথেষ্ট কাজ দেওয়ার ব্যাপারে। দ্যাটস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে বন্ধু বান্ধবদের জানাও যেখানে এত সুন্দর ক্লাস হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগছে এবং তোমরা উপকৃত হবা। যদি বিশ্বাস না হয় তাহলে কী করবা, এটা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ার পর যে কোনো এক জায়গায় পরীক্ষা দিয়ে দেখে এখান থেকে কটা প্রশ্ন আসে এবং এক্স কোয়েশন সলভ করো, দেখে এখান থেকে কী পরিমাণ প্রশ্ন কমন পড়ে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।